মোহিনীদা আমাদের মোহিনীমোহন গঙ্গোপাধ্যায়। এখন যিনি গঙ্গোপাধ্যায়, তখন তিনি গাঙ্গুলি লিখতেন। তো আমার গ্রামে বাড়ি, এবং সেই গ্রামে আমার দাদামশাইয়ের একটি পত্রিকা আসত চাষবাস বিষয়ক, নবান্ন ভারতী। নবান্ন ভারতীতে যে শুধু চাষবাসের খবরই থাকতো তাই নয়, গল্প কবিতাও থাকতো, আর থাকতো ছোটদের একটা বিভাগ, যেটা সম্ভবত পিনাকি রঞ্জন কর্মকার বলে কোনো একজন সাহিত্যিক তিনি পরিচালনা করতেন। তো সেখানেই প্রথম দেখি মোহিনীমোহন গঙ্গোপাধ্যায়ের কবিতা এবং তার পত্রিকা কেতকীর বিজ্ঞাপন। সেখানে পুরো ঠিকানাটাও ছিল। এর আগে অন্য কোনো কবিদের ঠিকানা আমার জানা ছিল না। তখন 9 কি 10-এ পড়ি, 69-70 মধ্যে। তো তখন ছড়া টড়া লিখতাম, রোশনাই পত্রিকা, সন্দেশ পত্রিকা। অতএব ছন্দ মিলের উপর যে ঝোঁকটা ছিল, সেটা দেখলাম মোহিনীদার সহজ সরল কবিতাতে সেই ঝোঁকটা রয়েছে, কিন্তু বোঝা যাচ্ছে পুরো ব্যাপারটা। তো ওই ঠিকানা এবং পত্রিকায় অনুপ্রাণিত হয়ে এবং মোহিনীদার কবিতা পড়ে, যে খুব প্রাঞ্জল সহজ ভাষায় লেখা, আমি একটি চিঠি লিখলাম, পোস্ট কার্ড। অবাক করা ব্যাপার, উনি 7 দিনের মধ্যে চিঠির উত্তর দিলেন এবং বললেন যে তুমি একগুচ্ছ কবিতা পাঠাও। তখনও তেমন করে গদ্য কবিতা লিখিনি। তো পরে আমাকে গোপাল কুম্ভকার বলেছিল যে আমার যে পাঠানো কবিতা, সেগুলো একটা লম্বা রুল টানা খাতার পাতা। তো সেখান থেকে 3-4টি কবিতা পাঠিয়ে দিলাম মোহিনীদাকে। মোহিনীদা শুধু কবিতা ছাপলেনই না, চিঠি লিখে দায়িত্ব নিলেন যে সবগুলো আমার বিভিন্ন পত্রপত্রিকায় ছাপিয়ে দেবো এবং তার কপি আমি পাঠিয়ে দেব। তো এই হলো প্রথম মোহিনীদার সঙ্গে আমার পরিচয়। এরপর আসানসোল কলেজে যখন গেলাম, তখন তো মোহিনীদা নিত্যদিন আসতেন আসানসোল অপটিক্যালে চোখ দেখানোর জন্য। তখন প্রত্যক্ষ কোনো সম্পাদকের সঙ্গে আমার পরিচয় হল। মজার ব্যাপার যে মোহিনীদা যে কবিতা লিখতেন, সেগুলো যদিও পুরো প্রতিবাদের কবিতা এবং একটা ইজমের উপর কবিতাগুলো, এটা কিন্তু সাধারণ চোখে বা সাধারণভাবে দেখলে তাই মনে হবে। এবং এই নিয়ে আমাদের কলেজে ভীষণ তর্কও হতো, কেননা মোহিনীদাকে একপেশেভাবে একটা কমিউনিস্ট কবি বা ওই ধরনের একটা দেখে দেওয়ার একটা ব্যাপার ছিল। তো আমি বন্ধুদের চ্যালেঞ্জ করলাম যে মোহিনীদা কবিতার মধ্যে একটা প্রেমের ব্যাপারও আছে। তো ওরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলো যে হ্যাঁ তুমি প্রমাণ করো। তো আমি মোহিনীদাকে কিছু কবিতার সাবজেক্ট দিলাম, যেমন ধরা যাক দূরের জানলা, আধেকলীন হৃদয়, এই ধরনের কোনো একটা, যেগুলো মরবিড কবিতার একটা ফর্ম, সেইগুলো পাঠানো হলো। এবং দেখা গেল যে মোহিনীদা কবিতা পাঠালেন ওই বিষয়গুলো আধারিত করে, সেগুলো অদ্ভুত আধুনিক, এবং সেখানে যে মোচড়, যেখানে যে শব্দের মায়া এবং শব্দের যে লুকোনো সুষমা, সেইগুলো কিন্তু গ্রথিত হলো সেখানে। তখন তারা বুঝলেন যে হ্যাঁ, মোহিনীদা সত্যিকার একজন আধুনিক, এবং সমসাময়িক কবিদের মতোই তিনিও এক পরাক্রান্ত কলম নিয়ে আমাদের বাজারে রয়েছেন। এই সরল সহজ যে মোহিনীদার জীবন, সেটা অনেক সময় ভুল হতো এই জন্যে যে কোনো গ্রামের তরুণ হয়তো একটা পত্রিকা বের করার চেষ্টা করছে, সেটা চিঠি লিখেছে, মোহিনীদা তার কাছে কবিতা পৌঁছে দিলেন। আজকের দিনে যেটা মোহিনীদা খুব বেশি প্রাসঙ্গিক, তার কারণ সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে যে খুশি কবিতা পোস্ট করতে পারছে। এবং তার আমি অনেককে লক্ষ্য করে দেখেছি, প্রথম যে কবিতাটি ছিল সেটা যদি দুর্বল কবিতা হয়ে থাকে, কিছুদিনের মধ্যে সে নিজেকে
অনেকটা সুধরে নিতে পারছে। তার মানে মোহিনীদা এই যে আপামর জনসাধারণকে কবিতায় সামিল করার যে প্রচেষ্টা কেতকী দিয়ে করেছিলেন, সেটা কিন্তু আজকে স্বীকৃত হচ্ছে, মানে সেই ফর্মটা। অনেক ক্ষেত্রে হয় কি, এই সমস্ত পত্রিকা, একক পত্রিকা পরে বন্ধ হয়ে যায়, তো যে বেবি ফুড বা ছেলেদের চাহিদাগুলোকে বাদ দিয়ে কাট অফ করে মোহিনীদা পত্রিকা বের করতেন, আজকে সেই বিপ্লব বা নীলোৎপল তারা কিন্তু কেতকী বের করে কিন্তু প্রমাণ করে দিলেন যে একটা বংশ পরম্পরায় একটা প্রতিষ্ঠান তৈরি করতে গেলে এরকম একটা রক্তের এবং জেনেটিক্যালি একটা ব্যাপার থাকতে হয়। মোহিনীদা আমার সঙ্গে অনেক ব্যক্তিগত সম্পর্ক, জীবনের অনেক কথা বলেছেন, পারিবারিক কথা বলেছেন। এগুলো কখনো আমার ইচ্ছে আছে একটু একটু করে লিখে ফেলব। মজার ব্যাপার, মোহিনীদার নাম পরিচিতি থাকলেও ব্যক্তিগতভাবে তাকে কেউ চিনতেন না। অনুষ্ঠানে যেতেন, কিন্তু এই শালপ্রাংশু মহাভুজ মানুষটি গোপনে থাকতে ভালোবাসতেন। আমার মনে আছে একবার সুবোধ সরকারকে বললাম যে আপনি মোহিনী মোহন গঙ্গোপাধ্যায়কে চেনেন? বললেন না, কবিতাই তো চিনি, মানুষটাকে চিনি না। একটু দূরে অনেকগুলো ছেলের সঙ্গে গল্প করছিল মোহিনীদা, আমি মোহিনীদাকে নিয়ে এসে তার সামনে দাঁড় করালাম। এই সেই মোহিনী মোহন গঙ্গোপাধ্যায়। মোহিনীদার যেটা সব থেকে ভালো জায়গা, যেটা আমরা বারবার দেখতাম বিভিন্ন পত্রিকায়, মানে দৈনিক পত্রিকার ছোটদের পাতায় ছড়া, সেই ছড়া সব থেকে অবহেলিত। আমি বিপ্লবকে বলেছি যে মোহিনীদার ছড়াগুলো সংকলন করো, তাহলে দেখবে তথাকথিত অনেক ছড়াকারের হাতের কলম খসে পড়বে। পাহাড়, চা বাগান, ঝর্ণা, নদী এসব ছাড়িয়ে কবিতা এখন ডুয়ার্স এবার পা রাখল রুক্ষ লাল মাটির দেশ পুরুলিয়াতে। আর এই পুরুলিয়াতেই 1937 সালে জন্ম হয়েছিল কবি মোহিনীমোহন গঙ্গোপাধ্যায়ের। শৈশব থেকেই কবি কবিতা লিখতেন, কিন্তু তার সেই শৈশবের কবি জীবন সুখের হয়নি। স্কুলে পড়াকালীন কবিতা লেখার জন্য তাকে সহ্য করতে হয়েছে অনেক সমালোচনা, বিদ্রূপ এবং বক্রোক্তি। এ সময় হয়তো এই সব কারণে কবি কখনো চেয়েছিলেন স্কুলে যাওয়াই ছেড়ে দিতে, কিন্তু যাই হোক, কবিতা লেখা তার চলতে থাকে। কবি মোহিনীমোহন আজ 83 বছর বয়সে এসে পৌঁছেছেন। বয়সে ভারাক্রান্ত হবার কারণে হয়তো তিনি আজ আর সেভাবে কবিতা লিখে উঠতে পারেন না, কিন্তু তিনি বিশ্বাস করেন তার কবিতা লেখার প্রথম দিনগুলি থেকেই যে কবিতা কেবল কবিতার জন্য নয়, কবিতা মানুষের জন্য। তুমি তো সবুজ নদী, সবুজ সবুজ ঢেউ তুলছ, ঢেউয়ে ঢেউয়ে কত কথা, কত গান। ঝঞ্ঝা তুফানে তুমি তুলছ, কুলে কুলে ফেনা জল, চঞ্চল উচ্ছল। সচ্ছল জোয়ারের বন্ধ দরজা হেসে খুলছ। আকাশটা রঙিন নাকি নীল নীল? তোমার সবুজ প্রেমে আমি আকাশেতে ওড়া গাংচিল। আকাশটা রঙিন নাকি নীল নীল? তোমার সবুজ প্রেমে আমি আকাশেতে ওড়া গাংচিল। দেখবো তোমাকে
আর উড়ব, প্রণয়ের স্বাদ নিয়ে ঘুরব, ছো মেরে ও বুকে ফের নীল ছোব, আকাশের বাতাসে ঘ্রাণ মেখে দুটি ডানা কাঁপাবো। আমার ঠিকানা আমি চেনে গেছি সত্যি, মধ্য দুপুরে দ্বারে হাঁকাবো। রুটি আর কবিতার আমৃত্যু অধিকার, দিগন্তে রক্তিম স্বপ্ন, তোমার আমার গানে ছুঁয়ে যায় পৃথিবীতে জীবনের বাঞ্ছিত লগ্ন। রুটি আর কবিতার আমৃত্যু অধিকার, দিগন্তে রক্তিম স্বপ্ন, তোমার আমার গানে ছুঁয়ে যায় পৃথিবীতে জীবনের বাঞ্ছিত লগ্ন। ভালোবাসা মাটি মাখা শিশিরের গন্ধ, ঘাসে কাশে নীলাকাশে রৌদ্রের ছন্দ। ভালোবাসা মাটি মাখা শিশিরের গন্ধ, ঘাসে কাশে নীলাকাশে রৌদ্রের ছন্দ। সৃষ্টির মুক্তির আনন্দ সঙ্গীতে উত্তাম কল্লোল, শঙ্কিত শার্দুল হয় না। তুমি তো সবুজ নদী, সবুজ সবুজ ঢেউ, আমারই তো মুখ দেখা আয়না। যারা যা ভাবছো ভাবো, আমি যা আমার পাবো। রণমুখী জীবনের পথ ছাড়া জানি আজ সহজে সেটুকু কেউ পায় না। যারা যা ভাবছো ভাবো, আমি যা আমার পাবো। রণমুখী জীবনের পথ ছাড়া জানি আজ সহজে সেটুকু কেউ পায় না। নমস্কার। শৈশবকালে যেরকম তার কবিতা জীবন সুখের হয়নি, সেজন্য তিনি কখনো স্কুলে যাওয়াও ছাড়তে চেয়েছিলেন। পরবর্তীতে কবি মোহিনীমোহন যখন পত্রপত্রিকায় কবিতা লিখতে শুরু করেন, তখনও কিন্তু তাকে তির্যক সমালোচনা সইতে হয়েছিল। কিন্তু এসবই কবির কাছে ছিল শিক্ষার বিষয়। আজ প্রায় 70 বছর ধরে কবি মোহিনীমোহন গঙ্গোপাধ্যায় কবিতা লিখে চলেছেন। 1976 সালে প্রকাশ পেয়েছিল তার প্রথম কবিতার বই নক্ষত্র পুরুষ, এবং 2009 সালে প্রকাশ পায় তার শ্রেষ্ঠ কবিতা। অনেক পুরস্কার, অনেক সম্মান কবি পেয়েছেন, কিন্তু ঠিক কি সেই জিনিস যার জন্য বিদগ্ধ পাঠক থেকে সাধারণ মানুষ সবার কাছে এই কবির কবিতা গ্রহণযোগ্য হয়ে উঠেছে, আমরা তা জানার চেষ্টা করব। কালীদহের মেলার কথা খুব মনে পড়ে। সেখানে মোহিনীদা আসতেন কবিতা পাঠের জন্যে। স্বামী সচ্চিদানন্দ ব্রহ্মচারী মেলার আয়োজক ছিলেন। ওখানে সাহিত্য পাঠের আসর হতো, এবং দেখেছি প্রত্যেক কবিতা পাঠের আসরে তিনি আসতেন। কবিতা পাঠ তার মুখ্য উদ্দেশ্য ছিল না। অনেকের সাথে আলাপ আলোচনা, তাদের বুকে টেনে নেওয়া, তাদের সাথে বন্ধুত্ব, তাদের সাথে সাহিত্য সম্পর্কে আলোচনা, মত বিনিময়, পত্রিকায় লেখা দেওয়ার জন্যে বলা, এইসব তার মধ্যে ছিল। আমি একবার তাঁকে নিয়ে একটি সংখ্যা করবো ভেবেছিলাম, শঙ্খচিলের ভাষা। তিনি আমায় নিরস্ত্র করেছিলেন, বলেছিলেন আমাকে নিয়ে মেদিনীপুর এবং অন্যান্য জায়গায় দু একটি সংখ্যা হয়েছে, তুমি এক কাজ করো, তুমি তো অনেক তরুণ কবির কবিতা সংগ্রহ করে প্রকাশ করো, সেটা সবচেয়ে বড় কাজ হবে।
এখানেই মানুষ এবং তার মহত্বের একটা পরিচয় আমরা পেয়ে থাকি। মোহিনীদা এইভাবে নানান জায়গায় নানানভাবে ঘনিষ্ঠতা। একবার একটা মজার কথা বলি, তার ছেলে বিপ্লব গঙ্গোপাধ্যায় আজকে অত্যন্ত বড় মাপের কবি এবং কথা সাহিত্যিক। যদিও তিনি অন্য ধারার কবি, মোহিনীদা এক ধরনের লেখা লেখেন, তিনি আরেক ধরনের লেখা লেখেন। সময়ের সাথে তাল মিলিয়ে তার লেখার শৈলী অন্যরকম। একবার অমল ত্রিবেদী, যিনি টুকলু পত্রিকার সম্পাদক, তিনি বিপ্লবের কয়েকটি ছড়া প্রকাশ করেছেন। রঘুনাথপুরে এলেই, তখন তারা প্রেসে কেতকী ছাপা হতো মাঝে মাঝে, রঘুনাথপুরে এলে তিনি আমাকে ডেকে পাঠাতেন। রাস্তায় যেতে যেতে বলছেন, দেখো না আমার ছেলে বিপ্লবের একগুচ্ছ লেখা ছেপেছে অমল টুকলোতে, মানে তিনি যেন অসন্তুষ্ট হয়েছেন। তাই আমি বললাম, এ তো ভালোই। বলছে না, আগে লেখাপড়াটা তারপরে লিখুক, আগে লেখাপড়াটা ঠিকঠাক করুক। তা মোহিনীদার স্বপ্ন সফল হয়েছে, কারণ সেই লেখাপড়াতেও যথেষ্ট ভালো এবং একটা বিশেষ জায়গায় আজ সে পেশাগত দিক থেকে অত্যন্ত সফল, আবার কবি এবং সাহিত্যিক হিসেবেও সফল। এই স্মৃতিটাও আমার খুব মনে পড়ে। তেমনি একদিন হঠাৎ করে ওই আখান যাত্রার মেলায় কালীদহে যেয়ে শুনলাম, আমি এবং লোক গবেষক সুভাষ রায়, হঠাৎ করে কবি বাকরহিত হয়ে পড়েছেন এবং তার বাড়িতে ছুটে গেলাম। সেটাও শীতের দিন ছিল। দেখছি তিনি কথা বলতে পারছেন না। আমাদের দেখে তিনি কেঁদে ফেললেন এবং কিছু একটা চাইছেন, বৌদিকে বলছেন, তার ছেলেকে বলছেন। তারা বুঝতে পারছেন, আবার মাঝে মাঝে রেগে যাচ্ছেন। হঠাৎ করে তার ছোট ছেলে সেইবার এতে ওই শারদ সংখ্যায় যে লেখাগুলো বেরিয়েছিল সেগুলো তিনি এনে দিলেন সামনে। তখন তার মুখ উদ্ভাসিত। তিনি অত্যন্ত আনন্দের সঙ্গে সেই পত্রিকাগুলো আমাদের দেখাতে লাগলেন এবং কবির দু চোখ বেয়ে জলের ধারা। আমরা এই দৃশ্য সহ্য করতে পারিনি। অত্যন্ত ব্যথাতুর চিত্তে সেদিন আমরা শিয়ালডাঙ্গা থেকে ফিরে এসেছিলাম। তারপর কবিকে দেখলাম। বিপ্লব অত্যন্ত ভালো কাজ করেছে। কেতকীর 50 বর্ষ পূর্তি উপলক্ষে আদ্রায় একটা বিরাট উৎসব, সাহিত্যের অনেক উজ্জ্বল নক্ষত্র আদ্রায় উপস্থিত হয়েছিলেন। সেখানে দেখলাম মানভূমি কবিতার অধীশ্বর মোহিনীমোহন গঙ্গোপাধ্যায় মাথা উঁচু করে, 80 বছরের কাছাকাছি বয়স, কিন্তু চোখে মুখে দীপ্তি সেই রকম আছে, কণ্ঠে সেই শব্দ নেই, আওয়াজ নেই, কিন্তু বুঝছেন সব কিছু। এবং সে অধীশ্বরকে দূর থেকে প্রণাম জানিয়েছি। আমরা প্রত্যাশা করব তিনি সুস্থ হয়ে উঠুন, তিনি ভালো হয়ে উঠুন, আবার কবিতায় ফিরে আসুন এবং আজকের এই মানভূমের, এই গানভূমের এই প্রবহমান সময়ে তিনি অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর। বৈশাখের এই ধুরুপ রোদে কিসের পূজা হ্যাঁ? কোন ঠাকুরের পূজা হচ্ছে শাক বাজাইয়ে? লইতন লইতন জামা কাপড় পরিয়ে, পিরিয়ান উড়িয়ে, ছেলিয়া বুড়া মেয়া মরদ বউ বিটি বহুত বহুত লোক আসিয়ে জড় হইছে স্কুল ডাঙ্গায়। বাঁশ গাজিয়ে বানাইছে ইয়া বড় বড় তিপল মুড়া ছামলা, লাল সালুর ঝালল ঝুলছে ঝুলুক ঝুলুর, বড় মানাইছে বউ। ছামলার মধ্যে মধ্যে ওই টেবিলটাতে কার মূর্তি বটে হে? উনি বুঝি ইপরবের ঠাকুরটি বটেন। লম্বা চওড়া দোহারা বাঁধন, চাকমাদুলিয়া শরীর, চোখে চশমা, মুখে পাকা পাকা দাড়ির বাহার, সন পাটেললেও ধবধবিয়া চুল, বুকেললে পাতক্য ঢিলা ঢিলা জামা, দেখিলেই পেন্নাম করতে মন করে বাপু। তো হে বাপু, পরবটা জমিয়ে কতক্ষণে? বেলা যে ঢের হইল। ই গান বাজনাও হবে নাকি? কে লাচবে খে? মাইক বাজছে দমতক। ফুলে ফুলে ডাল পালায় বেশ সাজাইছে ছামলাটাকে। বলি, এত ফুল কোথায় পালিয়েন? চোদ গাজন লয়, ভক্তা কামাবার হুজুগ লয়। আই তো বৈশাখের 1-5টা দিন। পাঁজি খুলিয়ে পুরুতের ঘরেও দেখানো হয় নাই যে কোন ঠাকুরের পূজা বটে। ইটাই বছর নতুন হইল নাকি? তা ভালোই হইল হে।
গায়ে পরব টরব একটা ছিল নাই। পরব হইল ক্লাবের ছেলেগুলো এটা কাজের পাড়া কাজ করল বটে। কেউ বোকা সকালয়, সবগুলোই শিয়ান চেঁদর। এই পূজাটা দুর্গা পূজারলেও জমজমাট হইল দেখছি। আসছে বছর ননিকে আর জামাই ছেলেটাকেও আনতে হবে। দেখবে গায়ে একটা পরবের পাড়া পরব হয়েছে। খুড়া খুড়ি সবাইকে বললাম, চল ন দেখে আসবি। ছেলা পুলান গুলানকে লড়কা এলে তো সবাই ভয়ে কাটকাপাস, একেবারে থ। কেউ আর ধারে পাশে ঘেঁষলিয়ে নাই। যেমন হুড়াল বটে, খপ করে গিলিয়ে লিবে। লে সালারা ফস্তা এখন খাইতে লিয়ে গোবর কুড়াই গে যা। তোদের জনমটাই গেল রে। দমথক মাইক বাজছে বো। মাইকের ছামুতে মুখ রেখে কি বলল ছোট ছেলেটা, ওই যে শুধু বিঘা দুই ছিল মোর ভুঁই, আর সবই গেছে দিনে। ও ঠাকুর কবিটাই সব লিখেছিলেন নাকি? বলি বড় কবি ছিলেন, গরিব ভুখাদের লিয়ে বেশ তো মিলাইছিলেন বাপু। উহাকে কি কি আর পাশুরিয়ে যাবে? আসলে কথাটাই তো বলে গেছে, যে যত বড় লোক আছে সে তত লুটিয়ে পুটিয়ে দালান বাড়ি খামার পুকুর করিলি লেখে। এখন পায়ের উপর পা রাখিয়ে গা দুলাইয়ে আরাম করছে। আমারও 5 কাঠা জমি জমা, হাল হেলিয়া, একটা বকনা বাছুর, 2টা কুকুরা ছিল বাপু। সে বছর খরায় গেছে সব বিকাই। উগায়ের গাড়ু বাড়ুজ্জার খেনে হাওলাত লিয়েছিলাম 10-20-500 টাকা। দিতে লাগলাম তো ঘরকে ডাকাইয়ে সাদা কাগজে বুড়ো আঙুলের টিপ ছাপ দিয়ে কাড়াই নিলে সবটুকু। হ্যাঁ বাপু, আমার কথাগুলান কি উনি লেখেন নাই? শিয়ালডাঙ্গা গ্রাম। নদীর গর্ভ থেকে ছিটকে বেরিয়ে আসা এই গ্রাম রক্তমুখী নীলা। অনেক দুঃখের ভার বুকে নিয়ে জন্ম যন্ত্রণায় অনেক রক্তপাতে রাঙা হয়ে গেছে। আমি তাকে ডেকে যাই রঙ্গিলা, রঙ্গিলা, রঙ্গিলা। গ্রামের বুকে যৌবনে ফুটেছে কৃষ্ণচূড়া। আগুন লেগেছে ডালে, ফুলের স্ফুলিঙ্গগুলো উদ্দাম বাতাসে উড়ে যায়। স্তব্ধ নতজানু হয় দস্যু তাতাহুন চেঙ্গিস বর্গীর হাঙ্গামা। মনে হয় স্পার্টাকাস পথ হাঁটে, সূর্যের রোদ মাখা গায়ে লাল জামা, পাথরে রক্তের দাগ। কার রক্ত? মাটির উপরে মুখ থুবড়ে ছিল কোন লাশ? লোহিত পলাশ নাকি ঝরে পড়া ফুটন্ত শিমুল? 74-এ দেশব্যাপী সন্ত্রাসের সেই কালো দিনে আমরাও ডোরাকাটা বাঘিনীর হয়েছি শিকার। খুনিরা গিয়েছে হেঁটে এই গ্রামে, দেখেছি সে জঘন্য মহড়া। ব্যভিচারী নগ্ন আস্ফালন, লম্পটের কালো থাবা করে গেছে সব কিছু অবাধ লুণ্ঠন। পাথুরে স্তব্ধতা দিয়ে কি ঘটনা ঢাকা যায় গোপন গুহায়? ইতিহাস তুষারের চোখ দিয়ে সব কিছু দেখে, সময়ের পাণ্ডুলিপি লিখে রাখে রক্তের ভাষায়। নির্ভুল রাডার কথা বলে সাংকেতিক ছকে। দেয়ালে টাঙানো ক্যালেন্ডারে স্মরণীয় দিনগুলো, স্মৃতিময় উজ্জ্বল পোস্টার। কাদের আক্রোশে শুরু এখানে যতুগৃহ খাণ্ডব দাহন? ধ্বংস উন্মাদ সেই নেশা, পৈশাচিক বিভৎস উল্লাস সন্ত্রাসের মুঠো মুঠো বীজ বুনেছিল। মরণের মুখোমুখি সদর্পে দাঁড়িয়ে আমরা আগুনে সেকেছি চামড়া, ঝলসে গেছে স্নায়ুর পিস্তল। দেখেছি তরুণ শক্তি প্রতিবাদে ভীষণ গর্জায়, সহস্র উল্কায় দীপ্র বারুদের ঘরে তারা স্বক্ষেত্রে সরাট। লড়াকু মানুষগুলো জমির লড়াই করে মজুরি বৃদ্ধির আন্দোলন
কিংসুক কেতন হাতে মালিকের ভাঙে 20 দাঁত। সামন্ত প্রভুরা তাই রাহুগ্রাসে এই গ্রাম গিলে ফেলতে চায়। কদিন করবে তারা ধ্বংসাশ্রয়ী সভ্যতার কলঙ্কিত স্মারক নির্মাণ? অনেক রক্তের নদী পার হয়ে আজও দেখি পাতা আছে চক্রান্তের জাল। পঙ্গপাল নেমে আসে চুষে খেতে সবুজ ফসল, দুর্ধর্ষ লুণ্ঠন রুখতে, ভেঙে ফেলতে সেই আক্রমণ এই গ্রাম হয়ে উঠল খাপ খোলা তীক্ষ্ণ হাতিয়ার। সময়ের শিব নেত্রে উদ্যত সংহার, গুরু গুরু মাদল বাজল, পারমাণবিক এক পশুর স্পর্ধায় তেড়ে এলো প্রতিক্রিয়াশীল। হর্ন বাজায় কালো ভ্যান, লাল পাগড়ি পুলিশেরা আসে। রাম ছাগলের ঠোঁটে ঝুলে থাকা দেশি সংবিধান, দ্বিতীয় ঈশ্বর নাকি তার হাতে সুপ্রিম পাওয়ার, সেখানে বিচার হবে তার পোষা সর্দারের কাছে। এ যে প্রহসন, এ যে কুমারীর গর্ভ ছেঁড়া লজ্জার ফসল, তবু কেউ চমকে উঠল না। দাঁড়িয়ে ঝড়ের কেন্দ্রে নিঃশর্ত নীলিমা জুড়ে শিয়ালডাঙ্গা গ্রাম, ভুবনডাঙ্গার মতো মোহনীয় ঢেউ তুলে দীঘল জ্যোৎস্নায় আমি তাকে অনায়াসে বলতে পারি রণর রক্ত আন্দোলিত লাল ভিয়েতনাম। মাটিতে গড়িয়ে যায় ভালোবাসা, ভালোবাসা তুলে নিয়ে থালায় সাজিয়ে কাকে ডাকি, কাছে এসো, খেয়ে যাও, হৃদয়ের গল্প শুনে যাও। তোমারও কি কাজ আছে? কোন অজুহাতে তুমি চলে গেলে দূরে? মাটিকে মাথায় মেখে ভালোবাসা নিয়ে আমি সুখে গান গাই। কি নেবে গো ভালোবাসা ভাগ করে? ভাত রেঁধে খাবে। শ্রেণীহীন রাষ্ট্রহীন অন্য পৃথিবী একটা তুমি পেয়ে যাবে। আমি ভালোবাসা নিয়ে মরুপথে হেঁটে যাই। ফুটে আছে যেখানে গোলাপ, গোলাপের গন্ধে ভরা ক্রান্তিকাল পাপড়ি মেলেছে। অনেক রক্তের নদী শুকিয়ে বালির চড়া, ফিরে গেছে মেঘ। অনেক যুদ্ধের পর, অনেক মৃত্যুর সব পার হয়ে আসা ভালোবাসা মাটিতে রেখেছি গান, মাটিতে ফোটায় ফুল। ভালোবাসা নিয়ে আমি গড়েছি আকাশ। সন্ধ্যা তারা হেসে উঠল, আর কোনো ভয় নেই, চারপাশে আলোর আভাস। রাম জন্মভূমি নো বাবরি মসজিদ, ই লিয়েই তো গন্ডগোল বাপ। ই বলছে পূজা করব, তো ও বলছে নামাজ পড়ব। কেউ কারো কথা শুনছে নাইখো। লে এখন কি করবি কর, কোন দিকে সামাল দিবি দে। এদিকে হড়পা বানে ভাসে যাচ্ছে গাঁ গঞ্জ শহর। কোথায় রাখবো পা? ঝড় ছুটছে, ঘর পুড়ছে, চমকে উঠছে ছা। বাপ কাঁদছে, মা কাঁদছে, এক লহমায় উজাড় হলো গাঁ। হিমন আগুন দাউ দাউ করছে, ফু দিলেও নিভছে নাই হে। রাম জন্মভূমি নো বাবরি মসজিদ, ও লিয়ে কামড়া কামড়ে নুচা নুচি কেনে রে বাপ? রাম মন্দির একটো কেনে, 1000টা কর, কিন্তু মসজিদ ভাগে কেনে করবি? আর মন্দির ভাগে মসজিদ করতে কেউ বলবেক নাই। এমনি গায়ে পড়ে গন্ডগোল লাগে, কার কখন ভালো হয়েছে বলতে পারিস? তুই তো হিন্দু ছেলে আছিস, রাম রাম করে তো চিল্লাছিস। রাম কি তোর একার বটে? ও তা সবার, সব জনাকার বটে। তবে একটা কথা, তোর রাম মন্দির পারবেক ভাত কাপড়
আর দিনের খুরাকি 20 টাকা দিতে, পারবেক বিটির বিহা আর বউয়ের রোগ সারাতে। তবে কেনে মিছা মিছা আন খাই, খুন দাঙ্গা আর রক্তারক্তি? তুই তো মুসলমানের বউ, তোর মসজিদ পারবেক ঝুপড়ি ঘরে কুপি চালান দিতে, দিবেক মার জল আর মাথা গুঁজার জায়গা? তবে কিসকে লাভ ঝাঁপ আর কাটাকাটি মারপিট? দেশের মানুষ লিয়েই তো দেশ, ই মাটি আর ই আকাশ হামদে সবকার দেবতা বটে। ইটোই হামদের আল্লাহ ভগবান সবই, ইটোই হামদের মসজিদ আর মন্দির। একাকার হয়ে যাক কেন্নে পূজা পাঠ আর আজান, মিলে মিশে থাকুক সবার সঙ্গে সবার প্রাণ। হিন্দু হোক মুসলমান হোক, হামদের তো একটুই গান, ই দেশ আমার, ই দেশ তোমার। মিছা কথা লয়, দেশের মানুষ লিয়েই ই দেশ। তবে কিসের ভয়? মানুষ মানুষকে ভালোবাসলে ধুলায় গড়াগড়ি দেয় চাঁদ। জোছনার ঝিকমিকি আলোয় ভরে যায় ঘর দুয়ার বাথান, প্রেম যমুনা উজান বইতে থাকে, এক বিছানায় শুয়ে থাকে আল্লাহ আর ভগবান। কেউ কারুকে ছুরি মারে নাই, কখনোই না, কখনোই না, কখনোই না, না না না। নমস্কার, আমি সুনীল মাঝি, একজন অগ্রজ কবির গুণগ্রাহী। আত্মজৈবনিক কিছু লেখার চেষ্টা করি, এইটুকু মাত্র। যে মানুষটিকে নিয়ে আমার কথা, তা কোনো বক্তব্য নয়, আমি আমার অনুভবের কথা জানাবো। কারণ মানুষটি আমার চোখে ভগীরথ, তাকে নিয়ে বক্তৃতা দেওয়ার মতো ধৃষ্টতা আমার নেই। আমি যদি সত্যি সত্যি একজন ভূমিপুত্রকে দেখে থাকি, তিনি মোহিনীমোহন গঙ্গোপাধ্যায়। অনেকদিন আগের কথা মনে পড়ছে, প্রায় বছর 10 আগের কথা। ঝাঁটি পাহাড়ি স্টেশন থেকে নেমে মণিহারি যাব। একজন ছাপোষা দেহাতি মানুষ জিজ্ঞেস করেছিলেন, কবি, মোহিনী ঠাকুরের বাড়ি? আমি চমকে উঠেছিলাম। এতকাল কবি বলতে রবি ঠাকুরের কথাই জানতাম। এই কথা জেনে ভালো লেগেছিল যে মানুষটা তাদের কথা, তাদের ভাষায় কিছু কথা বলতে পেরেছেন মার ভাতের লড়াইয়ে। যে ভাষায় তারা ঘর সংসার করে, আর সেই অর্থে মার ভাতের লড়াই তো একটা মানভূমির বিস্তৃত কন্দের কাব্যদলিল। এটি রাজরাজরাদের মহাভারত নয়, আম জনতার মহাভারত। সে সম্পর্কে আমি পরে কিছু কথা বলবো। যাই হোক, মোহিনীমোহন গঙ্গোপাধ্যায়ের অনেক পরিচয়, তবে মূল পরিচয় কবি, এটাই মহাসত্য। একটা অট্টালিকা যেমন বেশ কিছু পিলারের ওপর দাঁড়িয়ে থাকে, বা একটা বৃক্ষ যেমন মূল ছাড়াও
শিকড় উপশিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে, তেমনি মোহিনীমোহন গঙ্গোপাধ্যায়ের কিছু পরিচয় আছে, যার ওপর দাঁড়িয়ে আছে এক মহাবৃক্ষ, বোধি বৃক্ষ। তার দ্বিতীয় পরিচয়, তিনি সম্পাদক। তাই কেতকী তো আর এক সত্য তার জীবনে। কেতকীর 50 হয়ে গেল, এখন নীলোৎপল এবং বিপ্লব দায়িত্ব বহন করছেন, কিন্তু একা একজন মানুষ 4 দশক সেই দায়িত্ব পালন করে এসেছেন। তার আরেক পরিচয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বামপন্থায় বিশ্বাসী ছিলেন এবং দরিদ্র ও ভূমিহীন মানুষের জন্য তার যে সংগ্রাম, বা পুরুলিয়া যে বাংলার মানচিত্রে রয়ে আছে, তার পিছনে তো এই মানুষটির সংগ্রাম অস্বীকার করার নয়। এমনকি তাকে প্রাণে মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছে বারবার। সেই অর্থে মোহিনীমোহন গঙ্গোপাধ্যায় আমার কাছে একজন ভাষা সৈনিক। মানুষ হিসাবে এরকম সত্য, বিনয়ী, নিরহংকারী মানুষ খুব কম দেখা যায়, অথচ তিনি খাড়া মেরুদণ্ডের একজন মানুষ। আসলে এই নক্ষত্র পুরুষ সম্পর্কে কিছু বলার জন্য খোলা আকাশ, মুক্ত আকাশ দরকার। আলোচনা প্রসঙ্গে উঠে আসতে পারে তার পূর্ণাঙ্গ রূপ, একা একা কিছু বলা যায় না। আসলে মানুষটা তো ঘরবন্দি ছিলেন না কোনো কালেই। তাছাড়া তার বংশের এক গৌরব আছে। তার যে অগ্রজ, তিনি ছিলেন বিমান বাহিনীর সৈনিক আধিকারিক এবং পরবর্তীতে তিনি সন্ন্যাসী হয়ে যান। মোহিনীদাও ছিলেন হরগৌরীর মতোই সৈনিক সন্ন্যাসী। মানুষের পরিচয়কে প্রতিষ্ঠ দান করার জন্যই তার কবিতা। তিনি কিন্তু মানুষের পরিচয়কে প্রতিষ্ঠা দান করেছেন বারবার। তাই কবিতা তার কাছে কখনোই শখের বাগান ছিল না। মোহিনীমোহন মূলত প্রেম ও প্রতিবাদের কবি, এবং মাটি ও মানুষ ছিল ফুলের মতো পবিত্র তার কাছে। বেশ কয়েক বছর আগে, 10-12 বছর আগে আমার একটি গদ্যগ্রন্থ প্রকাশিত হয়, আলো আগুনের স্নানযাত্রা। তার মধ্যে আমি মোহিনীদাকে নিয়ে একটি গদ্য লিখি। সেই গদ্যের কিছুটা অংশ আমি আপনাদের শোনাচ্ছি। আমার কাছে মানুষটা তো ছিলেন ভগীরথ, তাই মেঘ ও আগুনের পাণ্ডুলিপি এই শিরোনামে কিছু কথা বলেছিলাম। মানুষের দায় মানবিকতা রক্ষা করা আপসহীন সংগ্রামের মধ্য দিয়ে সৎ সুন্দরভাবে বেঁচে থাকার জন্য প্রকৃষ্ট উদাহরণ এই ধুতি পাঞ্জাবি পরা মানুষটি। কবি মোহিনীমোহনের সেই ছেলাটান টান ভাষা বিদ্যুতের মতো ফালাফালা করেছিল শোষণ গহ্বর চিত্র। আমার জীবনে এই বইটি মানে মার ভাতের লড়াই। অর্থাৎ মোহিনীদার তো প্রায় 21-22টি কাব্যগ্রন্থ ছিল, তার মধ্যে মার ভাতের লড়াই এই বইটি যেন কৃষ্ণ গহ্বর
বা ব্ল্যাক হোল থিওরি। আমি মনে মনে ধার চেয়েছিলাম আলো, দ্যুতি, কামনা করেছিলাম সেই বিদ্যুৎ যেন আমার ফিলামেন্ট ছুঁয়ে যায়। কে জানতো ভেতরে ভেতরে এই কাব্যগ্রন্থটি সলতে পাকানোর কাজে উৎসাহ দিয়েছিল আমাকে। যদিও জানি সাত্বিকরণ ও সহজ কথা নয়, সুস্থ সবল জীবন ছাড়া কখনই শব্দব্রহ্ম ধারণ বা গ্রহণ করা যায় না, তার জন্য ক্ষমতা দরকার। মোহিনী মোহনের ক্ষমতা তার মানস কল্পনা। গ্রাম বাংলার মাটি মানুষ তার সম্পদ, গ্রাম বাংলার প্রকৃতি তার কবিতার চরিত্র, তার শব্দ প্রকৃতি নির্ভর, প্রকৃতি জাত, তার আশ্চর্য উপমা, রূপক এবং প্রতীক মূর্ছনা সংকার তোলে। কেননা দক্ষিণবঙ্গে 10টি জেলার মাটি দু হাতের 10 আঙুলের নখে লেগে আছে। তাছাড়া ঝাড়খণ্ড ও বিহারের এই বিস্তীর্ণ জন উপনিবেশে তিনি উড়ে বেড়ান পাখির মতো। তিনি যেন সত্যি একটা পরিযায়ী পাখি। তাই ভিন্ন ভিন্ন মাটির ঋতু পরিবর্তনের সঙ্গেই কেবল পরিচিত নন, মাটি বদলে গেলে জলের রঙও যে বদলে যায় তার দৃষ্টি এড়াননি কখনো। কবিতা সৃষ্টির মূলে তার মাটি জয়ের নেপথ্যে গভীর অনুধ্যান, অভূতপূর্ব চিত্রকল্পে এতই পারঙ্গম তিনি, আমার মনে হয়েছে যে কোদালের কোপ দিয়ে শব্দ মাটিকে তিনি সঞ্চয় করেছেন। আবার এও মনে হয়েছে বিভিন্ন নদী থেকে রোদে শুকনো পলি কুড়িয়ে এনে ছড়িয়ে দিয়েছেন নিজস্ব জমিতে। কোনো পাশ্চাত্য রাসায়নিক সার তিনি ব্যবহার করেননি জমি উর্বর করতে। তাই মোহিনীদার কবিতার ভাষা সম্পর্কে আমি বেশ কয়েক বছর আগে যে কথা বলেছিলাম এখনো সে কথা সত্য। আসলে এই বৃক্ষের মতো মানুষটি সম্পর্কে দু চার কথা বলতে গেলে বসে বলা যায় না, শোভনও নয়, শিষ্টাচারেও বাধে। রাঙা পলাশের মাটিতে যার জন্ম, সেই বৃক্ষের ফুলের রং লাল হলেও তার শিকড়ে বয়ে যাওয়া জলের নাম অশ্রু। মোহিনীদা মানেই যেন অশ্রু নদীর গল্প। মালভূমির বুকে রক্তের রং নিয়ে ভেসে যাওয়া নদী। দিনের নদী বা রাতের নদী বলে আলো আঁধারের দৃশ্যত একটা ছবি থাকে, কিন্তু এই পর্যন্ত আমি দেখি একটা স্রোতের মানুষ কিভাবে মাটির কুশলতা কাটিয়ে তাকে উর্বর করেছে। একটা আকাশ উর্বর হয় আলোয়, একটা মানুষ উর্বর হয় ভাষায়। মোহিনী মোহন মারভাতের লড়াইয়ের মধ্যে দেখালেন অন্ধকারে আলোর ক্ষরণ, ভাষার শরীর বেড়ে ওঠার গল্প কলেজ বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করা যায়, কিন্তু ভাষার জীবন কিভাবে বেড়ে ওঠে তা জেনেছি মারভাতের লড়াই করে। পুরুলিয়ার জিন আর পুরুলিয়ার পরিবেশ নিয়ে একটা দলিল, একটা ডকুমেন্ট রচনা করলেন মোহিনীদা। একজন মানুষ কবি হলেও আসলে তো মানুষ। মোহিনীদা কবিতার ভেতর দিয়ে সেই মাটি মানুষের দলিল লিখেছেন। মানুষের সংস্কৃতি আর যাপন পর্বের মধ্যে তার দ্যুতি, গতি, স্মরণ তরণ থাকে। এক আশ্চর্য আলোর স্রোত একজোট হয়ে বয়ে চলে। কথায় কথায় সুখ দুঃখের দ্বীপ জলে নেভে। এই একটু একটু দেখার ভেতর দিয়ে
14 পুরুষের গল্প বলে চলেছে অনেকগুলো স্বর। এই স্বরগুলো এক একটা জন্মের পুরুষ, এদের রক্ত এক, তবে নানা ভিটে জমির বাঁক নদীর। মারভাতের লড়াই আসলে মধ্যরাতের গল্প। মানুষ মধ্যরাতে ঘুমিয়ে থাকে। মোহিনী মোহন জেগেছিলেন যেমন নক্ষত্র জাগে। নক্ষত্র আসলে আকাশকে পাহারা দেয়। দক্ষিণবঙ্গের একটি বিস্তৃত অঞ্চলের আকাশের পাহারাদার ছিলেন এই মানুষটি। কবিতায় নিয়ে এলেন উচ্চ স্বরের আবেগ। ঘুমন্ত মানুষকে আবেগ দিয়ে জাগাতে হয়। নদীকে জাগায় বর্ষা রানী। প্রকৃতি থেকে শিক্ষা নিয়েছিলেন এই জীবন শিক্ষক। আমরা জানি মালভূমির জল লাল রঙের হয়। মোহিনী মোহনের উৎস জীবনে এমনটাই ছিল। কিন্তু মারভাতের লড়াই আমার কাছে কেবলই চোখের জলে বয়ে যাওয়া। খাল মরে, দিঘি মরে, নদী মরে না। মোহিনী মোহন আমার কাছে তাই। যাই হোক, আমার এই কথা কোনো পার বাঁধা, ছকে বাঁধা ভাষণ নয়। মানুষটা আমার কাছে কেবলই এক সূচনা বা মানব চেতনা, তার কোনো উপসংহার নেই। মোহিনীদাকে প্রণাম করে ফিরছি। আমার সঙ্গে আমার স্ত্রী মোহিনীদা, অতিথিপরায়ণ কনিষ্ঠ পুত্র শিবু আমাদের আসার ব্যবস্থা করছেন। আমি আমার স্ত্রীকে দেখাচ্ছি মোহিনীদার গড়ে তোলা স্কুল, হসপিটাল। এই সব দেখে আমার স্ত্রী অন্নপূর্ণা আমাকে চুপি চুপি বলে উঠলেন, মোহিনীদা বিকলাঙ্গ নন, আমরাই পঙ্গু। আমারও একই কথা। আলোর মানুষ কখনো পঙ্গু হতে পারে না। সেই মোহিনীদাকে প্রণাম। আমি তার দীর্ঘ আয়ু কামনা করি। ধন্যবাদ। বাবা অসুস্থ, দীর্ঘ 12 বছর ধরে অসুস্থ। 2008 সালে 23শে আগস্ট সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘ কয়েক মাস হাসপাতালে কাটিয়ে এবং বিছানায় শয্যাশায়ী থাকার পর ধীরে ধীরে আংশিক সুস্থ হয়ে ওঠেন। এখন ঘরের মধ্যে অল্প স্বল্প হাঁটাচলা করতে পারেন, কথা বলার চেষ্টা করেন অনর্গল, কিন্তু কথা জড়িয়ে যায়। অস্পষ্ট জড়ানো কথায় নিজের অনুভব ব্যক্ত করেন তিনি। ডান দিক প্যারালাইজড, লিখতে পারেন না। স্মৃতি আজও উজ্জ্বল, চিন্তা আজও সুস্পষ্ট। ফলে যাদের সাথে 20 বছর আগেও যাদের সাথে দেখা হয়েছে তাদের চিনতে পারেন সহজেই। তার স্মৃতি আজও উজ্জ্বল। খুব স্বাভাবিকভাবেই সমকালীন প্রেক্ষিত থেকে আরম্ভ করে জাতীয় এবং আন্তর্জাতিক বিশ্বের সংকট, সাম্প্রতিক সমস্যা তার মনকে আলোড়িত করে, তার চিন্তায় অভিঘাত তৈরি করে। অনুভবের গভীরে আজও জন্ম হয় কবিতার। কিন্তু তিনি লিখতে পারেন না। এই কষ্ট, এই যন্ত্রণা একজন সৃজনশীল মানুষকে কতটা অসহায় করে তোলে তা ভুক্তভোগী মাত্রই জানেন। বাবা একসময় বলতেন, আমি 4 দিন না খেয়ে বেঁচে থাকতে পারি, কিন্তু একবেলা কবিতা না লিখে বাঁচা আমার পক্ষে অসম্ভব। আজ 12 বছর হয়ে গেল, যার বেশিরভাগ সময় তিনি প্রায় না লিখেই আছেন। এই যন্ত্রণা, এই অসহায়তা, এই নিরুচ্চার রক্তক্ষরণের কোনো বাহ্যিক প্রকাশ নেই। একে হজম করা যে কতখানি বেদনার তা আমরা জানি। জীবন জীবন নয় গো জীবন, ভাগ্যের কৃতদাস,
আমি লিখে যাই নবজীবনের নির্মম ইতিহাস। জীবন মানে তো আলোর পিয়াসী সূর্যমুখী সে ফুল, ঘাত প্রতিঘাত প্রতিরোধে গড়া তটিনীর দুটি কুল। হ্যাঁ, তিনি আলোকিত জীবনের কথা বলেছেন বলেই তিনি নক্ষত্র পুরুষ, বলেছেন বলেই তিনি জ্যোৎস্নার নাবিক। বারবার আঘাত নেমে এসেছে, আক্রমণ নেমে এসেছে বাবার উপর, কিন্তু নিজের ব্যাপারে তীব্র উদাসীন থেকেছেন তিনি। কতবার হাত ভেঙেছে, কতবার পা ভেঙেছে, কিন্তু দমাতে পারেনি তার অদম্য মনোবল। একবার বাবা এবং আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক সমীরণ বন্দ্যোপাধ্যায় আদ্রা থেকে ফেরার পথে সমাজ বিরোধীদের দ্বারা আক্রান্ত হন। বাবার পা ভাঙে, পায়ের চিকিৎসা করছিলেন যে চিকিৎসক, তিনি প্লাস্টার করে দিয়ে বাবাকে 2 মাস বিশ্রামের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু 20 দিনের মাথায় বাবা প্লাস্টার ছিঁড়ে দিয়ে বলেছিলেন, এখন কি আমার ঘরে বসে থাকা মানায়? আমার কত কাজ। আজ 12 বছর ঘরের চৌকাঠে বন্দি বাবা, ডান দিক অবশ, প্যারালাইজড। আমি জানি বাবার এসব ভালো লাগছে না কিছুই। মনের ভেতর চঞ্চল হয়ে উঠছে কবিতার লাইন, চঞ্চল হয়ে উঠছে মানুষের পাশে দাঁড়ানোর অদম্য ইচ্ছেগুলি, অমোঘ বাসনাগুলি। কবিতার আড্ডা বাবাকে আজও ডাকে। আমি বিশ্বাস করি বাবা ঠিক বলে উঠবে, এইভাবে ঘরে বসে থাকা, এইভাবে শুয়ে থাকা আমাকে কি মানায়? আমি তো সমস্ত বাধা পায়ে পিষে হেঁটে যাব কাকদ্বীপ থেকে কোচবিহার। হ্যাঁ, এটাই বাবা। সারা পশ্চিমবঙ্গ দৌড়ে বেড়ানো, কবিতার জন্য তীব্র উন্মাদনা, তীব্র ভালোবাসা, এটাই আমার বাবা কবি মোহিনী মোহন গঙ্গোপাধ্যায়। সবাইকে আন্তরিক